বড় ভাইয়ের মৃত্যুতে বাংলাদেশে আসতেই বাবার চাপের মুখে বিয়ে করতে বাধ্য হলাম। সদ্য বিধবা হওয়া আমার বড় ভাইয়ের স্ত্রী নীরাকে। বাবা এমনটা করবে জানলে বাংলাদেশেই আসতাম না, নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই এত বড় একটা ঝড় বয়ে যাবে জীবনের উপর দিয়ে ভাবতেই পারিনি। 8 মাস আগেই ভাইয়া নীরাকে বিয়ে করে, এর 2 মাস পরেই আমি বিদেশে চলে যাই। নীরাকে কখনোই আমি এভাবে দেখিনি, সব সময় বড় ভাইয়ের স্ত্রীর চোখেই দেখেছি। যদিও বয়সে সে আমার অনেক ছোট, কিন্তু কখনোই ভাবতে পারিনি আমার জীবন সঙ্গী তাকে করব। কিন্তু বাবার সম্মানের দিকে চেয়ে সব মেনে নিতে বাধ্য হলাম। বাসর ঘরে নীরা একা বসে আছে, আর আমি ছাদে বসে ভাবছি আমার জীবনটা শেষ হয়ে গেল এভাবে, বাবার মুখের দিকে তাকিয়ে। না, তা হতে দেব না। আমি এবার বিদেশে চলে গেলে আর আসবো না, আর নীরাকে কোনোভাবেই স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। রাত প্রায় 2টা বেজে গেছে। আমি নিচে নেমে যে দরজাটা খুলতেই দেখি নীরা বসে বসে কাঁদছে। আমাকে দেখেই নীরা খাট থেকে নেমে দাঁড়িয়ে গেল এবং বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য আপনাকে এমন পরিস্থিতিতে পড়তে হলো। আমি এটাও জানি আপনি কোনো দিনও আমাকে মন থেকে মেনে নিতে পারবেন না, আর এটা হয় স্বাভাবিক। অন্য কেউ হলেও মেনে নিতে পারতো না, তাই আমি কখনো কোনো প্রকার অধিকার খাটাতে আসবো না। আপনি আপনার মতো চলতে পারেন, যেমন খুশি ঠিক তেমন করে। বলেই নীরা খাটের ওপর উঠে যেয়ে এক কর্নারে শুয়ে কান্না করতে থাকলো। আমি আর কিছু বললাম না, প্রচণ্ড রাগ নিয়ে বারান্দায় চলে যেয়ে একের পর এক সিগারেট টানছি। দেখতে দেখতে যে কখন রাত শেষে ভোর হয়ে এলো বুঝতেই পারিনি। নীরা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলে আমি যে বিছানায় শুয়ে পড়ি। চোখে ঘুম ঘুম লেগে আসতেই আমি দেখি নীরা অজু করে এসে নামাজ পড়তে বসেছে। আমি আমার মতো দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। 11টার দিকে মায়ের ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যেয়ে দেখি নীরা নাস্তা রেডি করছে। প্রচণ্ড রাগ নিয়ে কোনো রকমে নাস্তা করে বাসা থেকে বের হয়ে গেলাম। মনের ভেতর আগুন জ্বলছে, কোনোভাবেই ঘরে মন টেকানো সম্ভব না। মনে মনে ভাবছি যে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় পার করে দিব। যে কয়দিন বাংলাদেশে আছি, রাত করে বাড়ি ফিরবো যখন নীরা ঘুমিয়ে পড়বে, ওর মুখটাও আমার দেখতে ইচ্ছে করে না কেন জানি। ভাবতে ভাবতেই বন্ধুদের মাঝে চলে গেলাম। যেতেই বন্ধুরা বিভিন্ন রকম মন্তব্য করতে শুরু করলো। সরাসরি বলতে শুরু করলো, কি বন্ধু, কেমন রাত কাটলো? ভালোই তো পেয়েছিস ভাবিকে। আরো অনেক রকম বাজে কমেন্টস করতে শুরু করলো। ওদের কথায় মেজাজ আরো খারাপ হয়ে গেল। ওদের সাথে তেমন কোনো কথা না বলেই সেখান থেকে উঠে চলে আসলাম। নিরিবিলি একটা জায়গা দেখে বসে পড়লাম। পকেট থেকে ফোনটা বের করে ডাটা কানেকশন অন করতে মেসেঞ্জারে টুংটাং শব্দ করে দিয়ার মেসেজ আসতে শুরু করে দিয়েছে। দিয়ার সাথে বিদেশে থাকা অবস্থা থেকেই ফেসবুকে পরিচয়। কিছুদিনের ভেতরেই আমাদের সম্পর্কটা ভালোবাসায় রূপ নেয়। আমি কখনো বিশ্বাস করতাম না যে ভার্চুয়ালে ভালোবাসা হতে পারে, কিন্তু দিয়া তা ভুল প্রমাণ করে দিয়েছে। ও আমাকে ফোনের অন্য প্রান্ত থেকে এমনভাবে কেয়ার করেছে যে মনে হতো সবসময় আমার পাশেই ছিল। এত হাজার মাইলের দূরত্বকেও তখন দূরত্ব মনে হতো না। ব্যস্ততার জন্য এই কয়েকদিনে মেয়েটাকে মেসেজ দিতেই পারিনি, না জানি কত কিছু ভেবে বসে আছে। ভাবতে ভাবতে মেসেজ ওপেন করতেই দেখি দিয়ার অভিমানী মেসেজ, কি আমাকে ভুলে গেলে বাংলাদেশে এসেই? তুমি না বলেছিলে সব কাজ শেষ করেই আমার সাথে দেখা করবে, কই তুমি তো এলে না। আসবে তো দূরের কথা, না একটা মেসেজ না কল। তুমি কি ঠিক আছো? আমি আর দেরি না করে দ্রুত মেসেজ ব্যাক করলাম, আমি ঠিক আছি, একটু ব্যস্ত ছিলাম, বুঝোই তো তুমি। চলো আজ একসাথে লাঞ্চ করব। লিখে বসে আছি, কয়েক মিনিটের ভেতরেই দিয়ার রিপ্লাই আসলো, চলে আসো, ঠিকানা দিয়ে দিল। আমি বললাম ঠিক আছে, তুমি আসো, আমি আসতেছি। বলেই সেখান থেকে উঠে রওনা দিলাম দিয়ার সাথে দেখা করার জন্য। মনে মনে ভাবছি, দিয়াকে কি নীরার কথা বলবো? না, ওকে কিছুই বলা যাবে না। কিছুদিনেরই তো ব্যাপার, বিদেশ যেয়েই নীরাকে ডিভোর্স দিয়ে দিব। অযথায় ওকে বলার দরকার কি। অল্প সময়ের ভেতরেই দিয়ার পাঠানো ঠিকানায় চলে আসলাম। ঠিক সময় মতো দিয়াও চলে আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরলো। দিয়া আধুনিক মডার্ন মেয়ে, জিন্স টপ পরে এসেছে। ছবিতে ওকে যতটা সুন্দর লাগে তার চেয়ে অনেক বেশি সুন্দর আর স্মার্ট মেয়ে দিয়া। যে কোনো ছেলে পছন্দ করতে বাধ্য হবে। দিয়াকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে। মনে হচ্ছে না আজ আমাদের প্রথম দেখা সরাসরি। মনে হচ্ছে যুগ যুগের চেনা। নিমেষেই এই কয়েকদিনের যন্ত্রণা যেন ভুলেই গিয়েছি আমি। খুব দারুণভাবে প্রতিটা মুহূর্ত কেটে যাচ্ছে দিয়ার সাথে। দুপুরের লাঞ্চ, রাতে মুভি দেখা, ডিনার করা, কেমন করে যেন সময়গুলো কেটে গেল। রাত 11:30টার দিকে দিয়াকে বিদায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মনটা আবারও খারাপ হয়ে গেল। বাসায় যে আবারও নীরার মুখ দেখতে হবে। অসহ্য একটা মেয়ে, দেখার সাথে সাথেই মনটা খারাপ হয়ে যাবে। রাত 12টার দিকে বাসায় আসলাম। কয়েকবার কলিং বেল টিপ দিতে নীরা এসে ঘরের দরজাটা খুলে দিল। শরীরের শাড়ি ঠিক মতো নেই, মনে হয় ঘুমিয়েছিল। চুলগুলো এলোমেলো হয়ে মুখের সাথে লেপ্টে ছিল। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়েছিলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে সে চোখ নামিয়ে নিল।